আজকের এই ভিডিওতে থাকবে গডস ওন কান্ট্রি কেরালাকে কেন্দ্র করে। কেরালা দক্ষিণ ভারতের এমন একটি স্টেট যেখানে আপনারা পেয়ে যাবেন সমুদ্র এবং সঙ্গে আছে ব্যাকওয়াটার, টেম্পল, ক্লিন ওয়াটার আর তার সাথে পাহাড়। আর এই সমস্তটা ঘুরে দেখার জন্য আপনাদের হাতে 10 থেকে 11 দিনে প্ল্যান করে আসতে হবে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন স্পাইস গার্ডেন আর তার সাথে হোমমেড চকলেটের সম্ভার। পাহাড়, চা বাগান, সমুদ্র আর তার সঙ্গে লেক সবকিছু তো আমরা ঘুরবই, তবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কোন কোন জায়গাতে আপনারা থাকবেন এবং কোথায় গিয়ে কোন কোন ট্যুর প্লেসগুলো কভার করবেন। সঙ্গে থাকবে কেরালার ট্র্যাডিশনাল কথাকলি ডান্স এবং তার সাথে মার্শাল আর্টের কিছু তথ্য। চলুন তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসের ভিডিওগুলো আমি আমার পেজে শেয়ার করেছি। আপনারা যদি চান তবে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারেন। প্রথমেই বলে রাখি কেরালা ঘোরার উপযুক্ত টাইম কোনটা। অক্টোবর থেকে মার্চের মধ্যে শীতকাল হলো কেরালা ঘোরার একটা পারফেক্ট টাইমিং, কারণ এই সময়টা কেরালার একটা মনোরম জলবায়ু থাকে এবং মনোরম আবহাওয়া থাকে। কেরালার সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো দেখার জন্য শীতকাল এটি একটি আদর্শ সময়। এবার বলি কেরালা আপনারা কিভাবে যাবেন। আপনারা বাই এয়ার এবং বাই ট্রেনেও যেতে পারেন। ট্রেনে যাওয়ার জন্য দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে ডিরেক্ট অনেক কেরালা ট্রেন আছে। দুরন্ত এক্সপ্রেস বলুন, রাজধানী এক্সপ্রেস সহ বিভিন্ন অনেক সুপারফাস্ট ট্রেন আছে যেটি ডিরেক্ট কেরালাতে গিয়ে পৌঁছায়। কেরালা পৌঁছানোর নিয়ারেস্ট স্টেশন হলো এর্নাকুলাম অথবা তিরুবনন্তপুরম স্টেশন, যেখান থেকে আপনারা গাড়ি করে বা ক্যাব ভাড়া করে কেরালার বিভিন্ন সাইট সিন দেখতে পারেন এবং বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে পছন্দ মতো যেতে পারেন। আর যদি নিয়ারেস্ট এয়ারপোর্টের কথা বলি সেটা হলো কোচি। এবার বলি কেরালাতে পৌঁছাতে আপনাদের কত খরচা পড়বে। কেরালাতে পৌঁছাতে বা কেরালা যেতে আপনাদের যে খরচাটা পড়বে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনারা কিভাবে ট্যুরটা প্ল্যান করছেন। আপনারা চাইলে কেরালা ট্যুরিজমের আন্ডারে প্রচুর প্যাকেজ ট্যুর আছে, সেটা থেকে দেখে আপনারা চুজ করতে পারেন, অথবা কলকাতা থেকে যাওয়ার জন্য প্রচুর ট্রাভেল এজেন্টরা থাকে, তো সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন তাদের। আমরা যে ট্রাভেল এজেন্টির সাথে গেছিলাম সেটির নাম ছিল ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ট্যুরে আমাদের পার পারসন কস্ট পড়েছিল 33,000 প্লাস জিএসটি, ট্রেন এবং ফ্লাইটের টিকিট ছাড়া। আপনারা চাইলে অন্য অনেক ট্যুর প্যাকেজ এবং ট্যুরিস্ট পার্টি পেয়ে যাবেন, সেখান থেকে কানেক্ট করতে পারেন। চলুন তবে এবারের ট্যুর প্ল্যানটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের ট্রেন ছিল শালিমার রেলওয়ে স্টেশন থেকে এবং আমাদের ট্রেন নাম্বার ছিল 12841 করমণ্ডল এক্সপ্রেস, যেটি চেন্নাইতে গিয়ে পৌঁছায় 5:30টাতে এবং শালিমার রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে 3:25-এ। আপনারা যারা কলকাতা থেকে বাই ফ্লাইটে যেতে চাইছেন তো অনেকগুলো ফ্লাইটই অ্যাভেলেবেল আছে এবং সময় লাগে 5 ঘন্টা মতো। ডিরেক্ট ফ্লাইটও আছে এবং ব্রেক করা ফ্লাইটও পেয়ে যাবেন আপনারা। ফ্লাইটের কস্ট থাকে 5,000 থেকে 6,000 পর্যন্ত। চেন্নাই স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 5টাতে এবং আমাদের পরবর্তী ট্রেন ছিল চেন্নাই থেকে ত্রিভেন্দ্রম পর্যন্ত 12623 ত্রিভেন্দ্রম মেল, যেটি চেন্নাই থেকে ছাড়ে 7:45-এ এবং ত্রিভেন্দ্রম এসে পৌঁছায় সকাল 11:30টাতে। কলকাতা থেকে বাই ট্রেনে কেরালা আসার জন্য আপনাদের মোটামুটি টাইম লাগে 40 থেকে 50 ঘন্টা মতো, দুটো ট্রেন যাওয়ার পর। কলকাতা থেকে বাই ট্রেনে কেরালা পৌঁছাতে সময় লাগে 40 ঘন্টা মতো। আমাদের হোটেল ছিল ত্রিভেন্দ্রম স্টেশনের কাছেই এবং সেখান থেকে আমরা প্রথমে সাইট সিন দেখতে চলে গিয়েছিলাম কোভালাম বিচ এবং তার সঙ্গে ছিল পদ্মনাভ স্বামী টেম্পল। ত্রিভেন্দ্রম স্টেশনের কাছে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন 1500 থেকে 2000-এর মধ্যে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেটির ভাড়া ছিল 1500। সেটির নাম ছিল হার্ডল্যান্ড হোটেল। এনাদের নিজস্ব ওয়েবসাইট আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
কোভালাম বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট দেখার জন্য। সেটি ছিল পদ্মনাভ স্বামী টেম্পল। কোভালাম থেকে সময় লাগে 14 কিলোমিটার মতো, মানে 24 মিনিট। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির এবং ত্রিচিত্ত মহাবিষ্ণু মন্দির সহ পাণ্ডবদের সাথে যুক্ত ভারতের কেরালায় বেশ কটি মন্দির আছে। এই মন্দিরটি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত এবং পরমেশ্বর বিষ্ণুকে নিবেদিত। পাইমুঙ্গি উৎসবের সময় 5টি পাণ্ডবদের মূর্তি তৈরি করা আছে এখানে। এর জটিল খোদাই এবং স্থাপত্য গৌরবের জন্য পরিচিত। 108টি দিব্য দেশমগুলোর মধ্যে একটি, যা বিষ্ণুর পবিত্র আবাস হিসেবে বিবেচিত করা হয়। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ট্যুরিস্ট প্লেস কন্যাকুমারীর জন্য। এই মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। ইংরেজিতে এই শহরটিকে ক্যাপে কোমোরিন বা কুমারী অন্তরীপ বলা হয়। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে এই শহরটি অবস্থিত। কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারীর নামানুসারে। এই শহরের সৈকত অঞ্চলে, যেখানে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর পরস্পর মিলিত আছে, সেখানেই দেবী কুমারীর মন্দির অবস্থিত। এই শহরে প্রধান পর্যটনগুলোর মধ্যে দেবী কুমারীর মন্দির, বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তামিল কবি তিরুবল্লপুরমের মূর্তি সমস্তটাই রয়েছে। সেখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পুভার আইল্যান্ড। ভারতে কোভালামের পুভার আইল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেখানে গিয়ে আপনারা রিভার, লেক, ব্যাকওয়াটার এবং সমুদ্রের নিরবিচ্ছিন্ন দৃশ্য উপভোগ করতে পারবেন। পুভারে বোটিংয়ের জন্য পার পার্সন ভাড়া থাকে 800 টাকা করে। দুজন হলে ভাড়া পড়ে 2500 টাকা করে। পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশন আলিপির উদ্দেশ্যে। ত্রিভেন্ড্রাম থেকে আলিপি পর্যন্ত 154 কিলোমিটার রাস্তা এবং পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা 21 মিনিট। আলিপিতে আমাদের ছিল 1 নাইটের জন্য স্টে। যে হোটেলটি নিয়েছিলাম সেটি ছিল প্যাগোডা রিসর্ট। কলকাতার এই আলিপি শহরটি তার ব্যাকওয়াটার, মন্দির এবং বোটিংয়ের জন্য বিখ্যাত, যেখানে আপনারা পেয়ে যাবেন চার্চ, ব্যাকওয়াটার, লাইট হাউস আর তার সাথে সমুদ্র সৈকত। এছাড়াও আলিপি তার আয়ুর্বেদিক স্পা এবং ওয়েলনেস সেন্টারের জন্য খুব পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনাদের কাছে এই আলিপি একটি আদর্শ জায়গা। হাতে 2 দিনের মতো সময় থাকলে আপনারা অনায়াসে এসে এই আলিপিতে থাকতে পারেন। আলিপির ব্যাকওয়াটারের ডিটেল ইনফরমেশন এবং বোটে নাইট স্টে করার অভিজ্ঞতা সমস্তটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি এবং নিচের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। এবং বিভিন্ন বোটিং সার্ভিস এবং বোটে থাকার ডিফারেন্ট টাইপের প্যাকেজও আছে। সমস্ত ডিটেলসটাই আমি আপনাদেরকে ওই ভিডিওটাতে শেয়ার করেছি। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তবে বোটিংয়ে থাকার যে এক্সপিরিয়েন্স এবং বোটিংয়ে থাকার যে প্রাইসটা সম্বন্ধে একটা ওয়াকিবহল হবেন। পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কুমেলির উদ্দেশ্যে। কুমেলি তার স্পাইস এবং ট্রি প্ল্যান্টেশন এবং স্পাইস ট্রেডিং অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত, যেটি কেরালার পেরিয়া ভ্যালির ওপর অবস্থিত। পাহাড়, ফরেস্ট এবং লেক একসাথে ভ্রমণ করতে চাইলে কুমেলি একটি আদর্শ জায়গা। কেরালার জনপ্রিয় হিল স্টেশন এটি, যেটি ইদুক্কি জেলার পশ্চিম ঘাটের মধ্যে অবস্থিত। এখানে আমরা বুক করেছিলাম হোটেল হাই রেঞ্জ, যেটি থেকরে জাংশন থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। যেখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পাইস গার্ডেনের উদ্দেশ্যে।
আমাদের হোটেল থেকে এই স্পাইস গার্ডেনের ডিস্টেন্স ছিল 15 মিনিটের মতো। এই স্পাইস গার্ডেনে এলে আপনাদের একটি ট্যুর গাইড অ্যাপয়েন্ট করতে হবে এবং ট্যুর গাইডের চার্জেস থাকে 500 থেকে 600 টাকা মতো, যারা বিভিন্ন আয়ুর্বেদিক জিনিসের সমস্ত ডিটেলড এক্সপ্লেনেশন এবং কোনটি কিসের জন্য কার্যকরী সমস্তটা আপনাদের বুঝিয়ে দেবেন। এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা চাইলে চেক করতে পারেন এবং অনলাইন অর্ডারও করতে পারেন, সেক্ষেত্রে কুরিয়ার চার্জেস পড়ে। পরের দিন সকালবেলা আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট দেখার জন্য, যেটি ছিল পেরিয়ার রিজার্ভ সেন্টার। টিকিট আপনাদের অনলাইনে কাটতে হবে এবং সেক্ষেত্রে প্রাইস ভ্যালু থাকে 350 টাকা পার পারসন। ওনাদের প্রোভাইড করা বাসে চড়ে আমরা পৌঁছালাম পেরিয়ার লেকের টিকিট কাউন্টারের কাছে। লেকের সামনে একটি সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে, যেখানে ইন্ডিভিজুয়াল টিকিট কালেক্ট করে আপনাদের বোটে চড়তে হয়। টোটাল 1 ঘন্টার বোট সার্ভিস থাকে, যেটি সমস্ত পেরিয়ার লেকটা ঘুরে আপনাদের আবার সেই আগের ডেস্টিনেশনে নামিয়ে দেবেন। পেরিয়ার টাইগার রিজার্ভ দেখার সেরা সময় হলো শীতকালটা, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়কালটি শীতল তাপমাত্রার সাথে মনোরম আবহাওয়া দেয়, তাই বন্যপ্রাণী দেখার এটি একটি আদর্শ সময়। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিউ কালচারাল অ্যাক্টিভিটি কথাকলি ডান্স দেখার জন্য, যেটির টিকিট প্রাইস পড়েছিল 350 টাকা পার পারসন। আপনারা যারা চাইছেন তারা মার্শাল আর্টটাও দেখে নিতে পারেন। এনাদের নিজস্ব একটি সেন্টার আছে, যেখানে মার্শাল আর্ট এবং কথাকলি ডান্স দুটোই দেখানো হয় এবং প্রতিটা টিকিট প্রাইস থাকে 350 টাকা করে। এনাদের দুটো ডিফারেন্ট স্লটে এই শোটা দেখানো হয়, তো আপনারা চাইলে সকালেও দেখতে পারেন অথবা সন্ধ্যেও দেখতে পারেন। আমাদের সন্ধ্যের টাইমিং ছিল 6টা থেকে 7টা। মোটামুটি এই শোটার জন্য 45 মিনিট মতো টাইম লাগে। আমরা যে ডান্সের জন্য টিকিটটা বুক করেছিলাম, সেখানে কথাকলি ডান্সের একটা স্টোরি টেলিং ছিল, আরেকটি ছিল সমস্ত কথাকলি ডান্সের হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্যে। কুমেলি থেকে মুন্নারের দূরত্ব 94 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা 46 মিনিট। মুন্নারে আপনারা পেয়ে যাবেন টি স্টেট অভয়ারণ্য থেকে শুরু করে জলপ্রপাত, ন্যাশনাল পার্ক, মানুপট্টি বাঁধ এবং তাছাড়াও বিভিন্ন রকমের চা জাদুঘর, চা পয়েন্ট এবং রোজ গার্ডেন। আপনারা যদি মাত্র কয়েকদিনের জন্য বা সপ্তাহান্তে প্রকৃতির কাছাকাছি থাকতে চান, তবে আপনারা 2 দিনের জন্য অনায়াসে মুন্নার জায়গাটিকে চুজ করে নিতে পারেন। কেরালার এটি একটি সুন্দর হিল স্টেশন, যা ঘূর্ণায়মান চা বাগানের জন্য এবং সবুজ চা বাগানের জন্য বিখ্যাত। হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী দুটো সাইট সিন দেখার জন্য। একটি ছিল ইকো পয়েন্ট আর একটি ছিল মানুপট্টি বাঁধ। আমাদের হোটেল থেকে এই দুটো ট্যুরিস্ট স্পটের ডিস্টেন্স 1 থেকে 2 কিলোমিটারের মতো। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিন দেখার জন্য, যেটি ছিল এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। টোটাল ন্যাশনাল পার্কটি ঘুরে দেখার জন্য আপনাদের হাতে 2 থেকে 3 ঘন্টা মতো সময় রাখতে হবে। এই পার্কটি মূলত ওয়াইল্ড লাইফের জন্য বিখ্যাত। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন নীলগিরি তাহার এবং তার বিশ্ববিখ্যাত বায়োডাইভার্সিটি পার্ক। এই এর্নাকুলাম ন্যাশনাল পার্কের প্রাথমিক লক্ষ্য হল বিপন্ন নীলগিরি তাহারকে রক্ষা করা। আজ এটি বন্যপ্রাণী উৎসাহীদের এবং তাদের সমৃদ্ধ জীববৈচিত্র্যের সাথে ইঙ্গিত দেয়।
এখানে রয়েছে 130টিরও বেশি পাখির প্রজাতি, 26টি স্তন্যপায়ী প্রজাতি এবং অগণিত প্রজাপতি, উভয়চর এবং সরীসৃপ প্রাণী। এই পার্কের এন্ট্রি টাইম হলো সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ইন্ডিয়ানদের জন্য ভাড়া থাকে 200 টাকা করে এবং ফরেনারদের জন্য ভাড়া থাকে পার পার্সন 500 টাকা করে। এই পার্কটি নীলকরঞ্জি ভূমি নামেও পরিচিত। প্রতি 12 বছর অন্তর দর্শনার্থীদের বেগুনি নীলকরঞ্জি ফুলের ল্যান্ডস্কেপ দেখা যায় এখানে। এই পার্কটিতে এলে আপনারা 3 কিলোমিটার গাড়ি করে আসতে পারবেন আর বাকি 1 কিলোমিটার হেঁটে আসতে পারবেন। সকালে আর্লি মর্নিং ব্রেকফাস্ট সেরে আমরা মুন্নার ছেড়ে বেরিয়ে পড়লাম কোচির উদ্দেশ্যে। রাস্তায় পড়ল একটি চকলেট ফ্যাক্টরি, যেখান থেকে আমরা প্রয়োজন মতো চকলেট কিনে নিলাম। মুন্নার থেকে কোচির ডিস্টেন্স 124 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা 34 মিনিট মতো। কোচিতে এসে আমরা থেকেছিলাম হোটেল সাউথ রিজেন্সিতে, যেটি একদম সাউথ এর্নাকুলাম জংশনের কাছেই। কেরালার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই কোচি, যেটিকে আরব সাগরের রানী বলা হয়। কোচি শহরের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনি এখানে স্টে করতে পারেন। কোচি শহরটা ঘুরে দেখার জন্য আপনাদের কাছে 2 দিনই যথেষ্ট। শহর এবং তার আশেপাশের এলাকা দেখতে মোটামুটি সময় লাগে 5 থেকে 7 দিন। প্রথমবার কোচি ঘুরতে এলে আপনাদের অবশ্যই ফোর্ট কোচিটা দেখা উচিত। হোটেলে আর্লি মর্নিং ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ফোর্ট কোচি দেখার জন্য, আর সঙ্গে ছিল মটনচেরি প্যালেস। কেরালার দক্ষিণ পশ্চিম উপকূলের সবচেয়ে মনোরম গন্তব্যগুলোর মধ্যে এটি হলো একটি, যেটির নাম ফোর্ট কোচি। আপনি যদি শুধুমাত্র শহরের ঐতিহাসিক দিকটা ঘুরে দেখতে চান, তবে কোচির জন্য 2 দিন থাকাই যথেষ্ট। যদি আপনাদের হাতে সময় থাকে, তবে শহর এবং আশেপাশের জায়গাগুলো যদি আপনারা ঘুরে দেখতে চান, তবে আমি বলবো আপনারা 5 থেকে 7 দিন মতো হাতে টাইম নিয়ে আসবেন। আমাদের হাতে 2 দিন ছিল, তাই আমরা মেন অ্যাট্রাকশন এবং ট্যুরিস্ট স্পটগুলোই দেখে নিয়েছিলাম। জিউ টাউন, সেন্ট ফ্রান্সিস চার্চ এবং সাইনাগগ দেখে আমরা ফিরলাম হোটেলের পথে। সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কোচি মেরিন ড্রাইভ দেখার জন্য। সন্ধেবেলা বসে সময় কাটানোর এটি একটি সেরা জায়গা। এখান থেকে বড় বড় জাহাজও ছাড়ে, যেখানে আপনারা নাইট পার্টি বা ইভিনিং পার্টি বা সানসেট, সানরাইজ এই সমস্ত কিছু দেখে নিতে পারবেন। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা প্যাকেজ এবং প্রাইজেস থাকে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোটেলের পথে। রাস্তায় পড়ল এটি একটি চার্চ। পরের দিন সকালবেলা এর্নাকুলাম জংশন থেকে আমাদের ট্রেন ছিল চেন্নাইয়ের জন্য। সকালবেলাটা হাতে ফ্রি টাইম থাকায় আমরা চলে গেলাম আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্সে জয়লক্ষ্মী শাড়ি সেন্টারে। এখানে আপনারা বিভিন্ন প্রাইস রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন। সাউথ এর্নাকুলাম জংশন থেকে আমাদের ট্রেন ছিল চেন্নাইয়ের পথে 22640 চেন্নাই এক্সপ্রেস, যেটি 4:40-এ এর্নাকুলাম জংশন থেকে ছাড়ে। চেন্নাই থেকে সেই দিনে আমাদের পরবর্তী ট্রেন ছিল শালিমার স্টেশনের জন্য 12842 করমণ্ডল এক্সপ্রেস, যেটি চেন্নাই থেকে ছাড়ে 7টাতে এবং শালিমার স্টেশনে গিয়ে পৌঁছায় 11:40-এ। আমাদের ট্রেন 2 ঘন্টা মতো লেট ছিল, তাই আমরা চেন্নাই স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে চলে গেলাম চেন্নাইয়ের মারিনা বিচ দেখার জন্য। টোটো ভাড়া পড়েছিল 30 টাকা পার পার্সন।
চেন্নাই স্টেশনে ওয়েট করতে হলে আপনারা এখানে নন এসি এবং এসি ওয়েটিং রুম পেয়ে যাবেন। নন এসি ওয়েটিং রুমগুলোর ভাড়া থাকে পার পার্সন 35 টাকা। সেখানে আপনাদের 1 ঘন্টা করে থাকার বন্দোবস্ত থাকে। আমরা যেটি বুক করেছিলাম সেটি ছিল প্রিমিয়াম লজে এবং আমাদের পার পার্সন পড়েছিল 475 টাকা করে। যদি আপনারা প্রিমিয়াম লজ বুক করেন সেখানে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন প্রোগ্রামের অপশান পেয়ে যাবেন এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রাইস ভ্যালু থাকে। আমরা চুজ করেছিলাম শুধু রেস্ট রুম গোছের, তো সেই কারণের জন্য আমাদের প্রাইস ভ্যালুটা ছিল 475 টাকা। প্রতিটা হোটেলের নিজস্ব ওয়েবসাইটও আছে এবং গুগলে ফোন নাম্বারও আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার চেক করে নিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।